আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমএফএস এর মডিউল এর ম্যাথ অংশটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন এমএফএস এর ক্ষেত্রে ম্যাথ মডিউল ওয়ানের থেকে ম্যাথ আসে, বন্ডের ইল্ড অফ ম্যাচুরিটির পার্ট থেকে ম্যাথ আসে, বাট আমি আমার সাজেশন সলিউশনে ইল্ড অফ ম্যাচুরিটির ওই পার্টটাকে বাদ দিয়েছি। বাট যেহেতু মডিউল ওয়ান থেকে একটা ম্যাথ আসে, মানে পার্ট থেকে এই ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যাথটা আলোচনা করব মানে 360 ডিগ্রি নিয়ে আলোচনা করব, কারণ আমি প্রচুর পরিমাণ সাজেশন সলিউশনস, ইভেন ইউটিউবের ভিডিওতেও দেখেছি আসলে ম্যাথের রিয়েল যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টের বাহিরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা, একটা ম্যাথ সলিউশন করে দিয়ে দেওয়া, এতটুকু কনসেপ্ট নিয়ে রাখা হয়েছে। বাট ওভারঅল আমি আসলে এই চ্যাপ্টারের এই ম্যাথ কেন করছি, ম্যাথের পেছনের ব্যাকগ্রাউন্ড কি, ফর্মুলা কি, এখানে কোন কোন কনসেপ্ট আসলে আমার জানতে হবে, এই কনসেপ্ট নিয়ে কিন্তু কেউ আলোচনা করেনি, বা এই জায়গাটাতে সাধারণত আমরা অনেকেই জানি না। তো ওই জায়গাটাকে একটু ক্লিয়ার করার জন্য আমি আজকের এই ম্যাথ, স্পেশালি এমএফএস এর মডিউল ওয়ানের টোটাল ম্যাথ সলিউশন নিয়ে আজকে আমরা ক্লাসটা করবো ইনশাল্লাহ। ম্যাথ করার আগে আমরা ম্যাথ যেটা করব, যে প্রিভিয়াস ইয়ার এখানে যে ম্যাথগুলি আসছে সেগুলি একসাথে সলিউশন করব। এর পাশাপাশি এই ম্যাথগুলি কোন কোন ফর্মুলার উপর তৈরি করা হয়েছে সেই ফর্মুলাগুলি অ্যানালাইসিস করব, প্লাস ফর্মুলাগুলি আসলে কোন কোন টপিকস এর উপর থেকে আসছে, বা ফর্মুলাতে যেই কন্টেন্ট গুলি বা কম্পোনেন্ট গুলি আমরা ইউজ করি সেগুলি কিভাবে ইউজ করি, সেইটার মানে কি, সেগুলির মানে কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এমএফএস মডিউল ওয়ানের ম্যাথের যে ফর্মুলা আছে, আমরা টোটাল 5টা ফর্মুলা এখানে পড়বো, কারণ 5টা ফর্মুলার উপর বেস করে প্রিভিয়াস ইয়ারে আপনাদের কোয়েশ্চেন এসছে। এই 5টা ফর্মুলাকে যদি আমি সামারি করি, তাহলে 5টা ফর্মুলা থেকে আমার 13টা টপিকস রয়েছে, কন্টেন্ট রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, যেগুলি নিয়ে আমি আর একটু ধারণা থাকা দরকার। এই কম্পোনেন্ট গুলি কি কি? প্রথম কম্পোনেন্ট হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কথাটার মানে কি? ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে একদম একদম ইনস্ট্যান্ট যে ডিপোজিট, অর্থাৎ চাহিদা মাত্র, ক্রেতা চাহিদা মাত্র যার কাছে ডিপোজিটটা রাখা হয়েছে সে ডিপোজিটটা দিতে বাধ্য থাকবে। নর্মাল সেন্স থেকে আমরা ব্যাংকে যেহেতু কাস্টমার বা ডিপোজিটাররা রিপোর্ট সাবমিট করে, ডিপোজিটাররা ব্যাংকে ডিপোজিট রাখার পরে তারা যখন উত্তোলন করতে চায়, যখন ডিমান্ড করে, তখনই সেই ডিপোজিটটা উত্তোলন করার ক্যাপাবল ডিপোজিটটাকে ডিমান্ড ডিপোজিট। ট্রাভেলার্স চেক 2 নম্বর। ট্রাভেলার্স চেক হচ্ছে ট্রাভেল করার জন্য যে চেকটা ইউজ করা হয়। আমি আমার ফান্ড দিব, ফান্ড দিয়ে আমি একটা ট্রাভেলার্স চেক ইস্যু করব। ধরেন আমি কোথাও যেতে চাচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায়। ট্রাভেলার্স চেক এখন যদিও সচরাচর ব্যবহার হয় না, বাট এইটা আপনাদের এমএফএস এর এম ওয়ান এবং এম টু পার্টের ম্যাথের সাথে একটা ইনক্লুডেড পার্ট। ট্রাভেলার্স চেকটা হচ্ছে যে একটি চেকটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণের জন্য যে অ্যামাউন্টটা আসলে রাখি বা রাখার চেষ্টা করি, সেটাকে ট্রাভেলার্স চেক বলে। ধরেন আমি কোনো একটা ভ্রমণে যাচ্ছি, আমি ঢাকা থেকে চিটাগং যাব, আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা থেকে চিটাগং যেতে এই এই ট্রাভেলার্স চেকটা আগে ব্যবহার করা হতো। এখন এটার কনসেপ্টটা যদিও একটু চেঞ্জ, বা আমাদের, আমি এখন এক্সাম্পল দিলে আপনার কাছে হয়তো সচরাচর একটা ভালো এক্সাম্পল মনে নাও হতে পারে। আগে যখন ট্রানজেকশনাল অ্যাক্টিভিটিস গুলি খুব বেশি ছিল না, অথবা যেই সময় দেখতাম আমরা যে অ্যাক্টিভিটিস গুলি খুব একটা দেখা যেত না, তখন যখন ব্যাংকিংটা অনেক বেশি, ব্রাঞ্চ ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ছিল না, তখন ট্রাভেলার্স চেকটা ইউজ করা হতো। আমি 5,000 টাকা চিটং নিয়ে যাব, আমি ক্যাশ নিয়ে যেতে আমি ভয় পাচ্ছি। এই অবস্থায় আমি একটা চেক ইস্যু করলাম, কোন একটা ব্যাংকে টাকাটা জমা দিলাম, ব্যাংক আমাকে একটা চেক দিল, সেই চেকটা আমি ব্যাংকের চিটং ব্রাঞ্চে বা অন্য কোনো জায়গায় শো করলে তারা আমাকে টাকাটা দিয়ে দিবে। এটা হচ্ছে ট্রাভেলার্স চেক। এইটা হচ্ছে ট্রাভেলার্স চেক। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কারেন্ট ডিপোজিট। কারেন্ট ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্টে যে ডিপোজিটটা রাখা হয় সেটাকে বলা হয় কারেন্ট ডিপোজিট। এখানে একটা কথা আছে, মানি মার্কেটে আমরা সাধারণত যে সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করি, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে যারা যারা বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিতে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে, আর যারা সেভিংস, আমরা যে টাকাটা সেভিংস রাখি, অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা রাখি, যে কোনো সময় টাকাটা তুলতে আমি বাধ্য থাকবো, বাধ্য বা যে সময় যে কোনো সময় টাকাটা আমি তুলতে পারি, সেইটাও কিন্তু কারেন্ট ডিপোজিট হিসেবে ট্রিট হবে। অর্থাৎ আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমাদের যে এসএনডি অ্যাকাউন্ট রয়েছে, 3টা ডিপোজিটের অ্যামাউন্টকে একত্রে কারেন্ট ডিপোজিট হিসেবে আমরা ট্রিট করবো এমএফএস এর এই চ্যাপ্টারের মধ্যে। সেভিং ডিপোজিট হচ্ছে যে ডিপোজিটটা আমি লং টার্মে সেভ রাখছি, মানে আমি এটা জমা রেখে এটা তোলার জন্য রাখছি না, এটা আমি জমা রাখছি, ইন ফিউচারে এটা আমি তুলবো এই টাইপের ফান্ডের জন্য। এটাকে বলা হচ্ছে সেভিং ডিপোজিট। তার মানে নর্মাল অ্যাক্টিভিটিস এর সাথে সেভিং ডিপোজিট দেখলে আমার মনে হবে এটা আমি যে কোনো সময় তুলে ফেলবো, সুতরাং এটাকে আমি কোন প্যাটার্নে রাখবো। এই সেভিং ডিপোজিট মিনস হচ্ছে ডিপোজিটটা আমি সেভিংস করছি, তার মানে লং টার্ম পরে বা কিছুটা সময় আমি এটা পরে ইউজ করব, সেই জন্য এটাকে আমি ডিপোজিট দিব।
সেভিংস ডিপোজিট বলবো। নর্মাল আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে ফান্ড বা এসএনডি অ্যাকাউন্টের ফান্ডটাকে আমি কারেন্ট ডিপোজিট হিসেবে ট্রিট করবো। আদার চেকেবল ডিপোজিট, অন্য কোনো ফান্ড যদি থাকে, যে অন্য কোনো একটা চেকের মাধ্যমে বা চেক টাইপের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কোনো ডিপোজিট বা ট্রানজেকশন হয়, সেটাকে বলবো আদার চেকেবল ডিপোজিট। এটার একদম জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে পে অর্ডার। কারেন্সি টিলস অফ ডিএমবিএস, এটা একটা আলাদা টপিক, যে কারেন্সি টিলস ইন ডিএমবিএস, আমি এটা ডেফিনেশনটা দিয়েছি। Currency in tills of DMBS refers to the physical bank notes and coins held by deposit money bank as part of their reserves. ফিজিক্যাল যে নোট এবং কয়েনগুলি কোন একটা ব্যাংকে সাধারণত জমা রাখা হয় বা থাকে, সেটাকে বলি কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস। 7 নম্বর টপিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক নোট আপনারা জানেন দুই ধরনের নোট আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট নোট আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। এক ধরনের 1 থেকে 5 টাকা পর্যন্ত নোটগুলি হচ্ছে গভর্নমেন্ট নোট, 5-এর পরে যে টাকাগুলি বা যে কারেন্সি গুলি থাকে সেগুলি হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। 9 নম্বর হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। এটা আসলে দুইটা জিনিস, বাংলাদেশ ব্যাংক নোট এবং গভর্নমেন্ট নোটস এন্ড কয়েন্স এর যোগফলটাকে বলা হয় কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি আউটসাইড ব্যাংক, এটা মানে হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন থেকে কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস বা ডিপোজিট মানি ব্যাংক থেকে যেটুকু অংশ বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কারেন্সি আউটসাইড ব্যাংকস। ব্রড মানি, যেটাকে আমরা M2 বলি, নর্মাল সেন্স থেকে যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট বা অনেক লম্বা সময় পরে ব্যবহার করার জন্য যে ফান্ডটা জমা রাখা হয়, যে মানিটা রাখা হয়, সেটাকে বলা ব্রড মানি। ন্যারো মানি হচ্ছে যেটা অতি স্বল্প সময় যে ফান্ডটা উত্তোলন করা হয় বা ফান্ড জমা রাখা হয়, সেটাকে বলা হয় ন্যারো মানি। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে এটা কমার্শিয়াল পেপার, তারপরে মিউচুয়াল ফান্ড, বন্ড, এগুলিকে বলা হয় মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। নর্মালি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট সব সময় লং টার্ম ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এই হচ্ছে 13টা টপিক্স। এবং যদি 13টা সব টপিক্স মোটামুটি বুঝতে পারেন, তাহলে মানি রিলেটেড ম্যাথের প্রবলেম আপনাদের সলভ হবে। এবার যদি আমরা ফর্মুলা নিয়ে কথা বলি, 5টা ফর্মুলা পড়তে হবে। 1 নম্বর হচ্ছে কারেন্সি সার্কুলেশন। এইটা বাংলাদেশ ব্যাংক নোটস এবং গভর্নমেন্ট নোটস এন্ড কয়েন্স এর যোগফল হচ্ছে কারেন্সি সার্কুলেশন। কারেন্সি আউটসাইড ব্যাংক, এটা হচ্ছে কারেন্সি সার্কুলেশন থেকে কারেন্সি টিলস বিং টিলস অফ ডিএমবিএস, অর্থাৎ ডিপোজিট মানি ব্যাংকস। আপনারা অনেকেই হয়তো এই জায়গাটাতে একটু কনফিউশন হতে পারে যে ভাইয়া কারেন্সি টিলস অফ ডিএমবিএস এটা আমরা প্রপার ওয়েতে কি বুঝতে পারবো কিনা। এটা যদি কোনো ম্যাথে থাকে, ক্লিয়ার একটা অ্যামাউন্ট বলে দিবে কারেন্সি টিলস অফ ডিএমবিএস। আদারওয়াইজ এটাকে আর অন্য কোনোভাবে সেগ্রিগেট আপনাদের ম্যাথে করবে না। সুতরাং এটা আলাদা করে রিগোরাস ওয়েতে আপনার মনে রাখার দরকার নাই। এই দুইটা ফর্মুলা, বেসিকলি এই দুইটা ফর্মুলা M1 ফর্মুলাটাকে এক্সপার্টাইজ করে বা এক্সটেন্ডেড করে। 3 নম্বর ফর্মুলা হচ্ছে M1 ফর্মুলা। M1 মানে ন্যারো মানি। ন্যারো মানি হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার চেকেবল ডিপোজিট, ট্রেভেলার চেক, সেটা হচ্ছে M1। কারেন্ট ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্টের যে ডিপোজিট, সেটাকেও আমরা এখানে অ্যাড করব। ডিমান্ড ডিপোজিট, কারেন্ট ডিপোজিট যদিও প্রায় একই রকম, কিন্তু এটা যদি আলাদা দুইটা অ্যামাউন্ট থাকে তাহলে দুইটা অ্যামাউন্ট আপনাকে এখানে যোগ করতে হবে। M1 এর এই ফর্মুলাটাকে আমি একটু চেঞ্জ করে বলতে পারি, এই যে এই দুইটা ফর্মুলাকে যদি আমি এখানে ইউটিলাইজ করি, তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংকের জায়গায় আমি এইটুকু জিনিসকে ফর্মুলা হিসেবে অ্যাড করতে পারি। দেখেন লিখেছি কারেন্সি ইন সার্কুলেশনস মাইনাস কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস প্লাস পরের অংশটুকু যেমন আছে তেমন রেখেছি। তারপরের এখানে একটা প্লাস হবে, তারপরের অংশটায় যাই, অর। অর এমনকি আবার আমি যদি কারেন্সি সার্কুলেশন দিয়ে লিখতে চাই, তাহলে আমরা জানি কারেন্সি আউটসাইড ব্যাংকের পরিবর্তে আমি কারেন্সি ইন সার্কুলেশন এই কথাটা দিতে পারি। কারেন্সি আউটসাইড ব্যাংকস এর পরিবর্তে, কারেন্সি আউটসাইড ব্যাংকস এর পরিবর্তে এই দুইটা জিনিস আমি দেখেছি, কারেন্সি ইন সার্কুলেশন, কারেন্সি টিলস ইন ব্যাংকস দিয়েছি। এটা এই ফর্মুলাটাকে আবার চেঞ্জ করে আমি লিখতে পারি যে কারেন্সি সার্কুলেশনের পরিবর্তে এই দুইটা জিনিসকে অ্যাড করে আমি লিখতে পারি বাংলাদেশ ব্যাংক নোট প্লাস গভর্নমেন্ট নোটস এন্ড কয়েন্স, এটা মানে কারেন্সি সার্কুলেশন, মাইনাস কারেন্সি টিলস ডিএমবিএস প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার চেকেবল ডিপোজিট প্লাস টেবলার চেক প্লাস কারেন্ট ডিপোজিট। এই হচ্ছে M1 এর একটা ফর্মুলা। 4 রকম, 1 2 3 রকমে আমি ইউটিলাইজ করতে পারি বা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে M2। M2টা সোজা, বিকজ M2 ইজ ইকুয়াল টু M1 প্লাস টাইম ডিপোজিট প্লাস মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা মিউচুয়াল ফান্ড বা আদার যাই বলি না কেন, এবং সেভিং ডিপোজিটটা কিন্তু M2 এর ইনস্ট্রুমেন্ট।
সেভিং ডিপোজিট কিন্তু M1 এর ইনস্ট্রুমেন্ট না। যদিও ওই যে আমি বারবার বলছি, সেভিংস কথাটা শোনার সাথে সাথে আপনার মনে হচ্ছে যে সেভিংস এর টাকা তো আমি যে কোনো সময় তুলতে পারি, এটা তো এমন হওয়ার কথা, আসলে না। এই সেভিংস মানে হচ্ছে এমন টাকা আমি জমা রাখছি যেটা আমি কিছুদিন পরে ইউটিলাইজ করার জন্য জমা রাখছি, এটাকে আমি সেভিং ডিপোজিট বলছি। 5 নম্বর ফর্মুলা হিসেবে আমরা গ্রোথ গ্রোথ রেটের একটা ফর্মুলা পড়বো, কারণ এটাও আপনাদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেনে এসছে, একটা ম্যাথের সলিউশনে এসছে, আমরা আলোচনা করবো একটু পর। গ্রোথ রেটটা সাধারণত বের করা হয় কারেন্ট ইয়ার ভ্যালু, কোনো একটা ইয়ারের যদি ভ্যালু দেওয়া থাকে, কারেন্ট ইয়ারের ভ্যালুর সাথে আগের ইয়ারের ঠিক ইমিডিয়েট আগের ইয়ারের ভ্যালুর কম্পারিজন করে গ্রোথ রেটটা বের করা হয়। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর কতখানি ভালো কতখানি খারাপ, সেই কম্পারেটিভ অ্যানালাইসিসটা গ্রোথ রেটের মাধ্যমে করা হয়। গ্রোথ রেটের সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ভ্যালু থেকে প্রিভিয়াস ইয়ার ভ্যালুকে বাদ দিব, আর এটাকে ডিভাইডেড মাল্টিপ্লাই করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার ভ্যালু, ইনটু করবো হচ্ছে 100 দিলে আমি গ্রোথ রেটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে 5টা ফর্মুলা। ব্রড সেন্সে 5টা ফর্মুলা যদি আপনার মোটামুটি জানা থাকে, প্রত্যেকটা ফর্মুলার কন্টেন্ট, কম্পোনেন্ট, ইন্ডিকেটর গুলি যদি আপনি বুঝতে পারেন, MFS এর ম্যাথের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, এবার আমরা যাচ্ছি 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে MFS এর যে ম্যাথটা আসছে সেটা সলিউশন করব। ম্যাথটা আসছে এরকম, যে ম্যাথের কম্বিনেশন দেওয়া হয়েছে, যে কারেন্সি আউটসাইড ব্যাংক সরাসরি ফর্মুলা দিয়েছে। কারেন্সি আউটসাইড ব্যাংক, ডিমান্ড ডিপোজিট, কারেন্ট ডিপোজিট, সেভিং ডিপোজিট, টাইম ডিপোজিট দেওয়া আছে, 2020, 21, 22-এর ডিপোজিটের অ্যামাউন্ট দেওয়া আছে। কারেন্সি আউটসাইড ব্যাংক, তার মানে এখানে একদম প্রথমে এই ফর্মুলাটা ইউজ করেছে, এই ফর্মুলাটা ইউজ করেছে, তার মানে আমরা যে ফর্মুলাটাকে এক্সটেন্ডেড করেছি সেই টাইপের কোনো ফর্মুলাতে যায়নি। এখন প্রথম ফর্মুলাতে যদি ট্রাভেলার্স চেকের অ্যামাউন্ট না থাকে, অন্য কোনো অ্যামাউন্ট না থাকে, আদার চেকেবল ডিপোজিট যদি না থাকে, কোনো সমস্যা নাই, সেগুলি বাদ দিয়ে বাকি অ্যামাউন্ট গুলি দিয়ে আমি অ্যামাউন্ট বের করে ফেলতে পারবো। তাহলে আমি বের করি, ফর্মুলা বসাচ্ছি। উই নো M1 ইজ ইকুয়াল টু কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস কারেন্ট ডিপোজিট। আমার এই তিনটা ছিল, এই তিনটা যোগ করে আমি 2020 সালের অ্যামাউন্ট বের করেছি, 2021 সালের অ্যামাউন্ট বের করেছি, 2022 সালের অ্যামাউন্ট বের করেছি। সিম্পল কাজ। আমার ম্যাথের রিকোয়ারমেন্টে ছিল দুইটা জিনিস, একটা হচ্ছে M1 M2 বের করা, তারপরে গ্রোথ রেটটা বের করা। গ্রোথ রেটটা আমি একটু পরে বের করছি। M2-র ক্ষেত্রে যাই, আমরা ফর্মাল ওয়েতে M2-র সূত্র জানি। যদি রেগুলার ওয়েতে বলি, M2-র সূত্র জানি M1 প্লাস টাইম ডিপোজিট প্লাস মানি মার্কেট বা মিউচুয়াল ফান্ড প্লাস সেভিং ডিপোজিট। এইটাই আমি ফর্মুলা, আইডিয়াল ফর্মুলা চিন্তা করবো। যদি কোনো এলিমেন্টস না থাকে, ইনস্ট্রুমেন্ট না থাকে বা কোনো ডেটা না থাকলে সেটা বাদ দিয়ে আমি ফর্মুলা বসাবো। ফর্মুলা কিন্তু আমার এটাই, M1 প্লাস টাইম ডিপোজিট মানি প্লাস মানি মার্কেট ডিপোজিট প্লাস সেভিংস ডিপোজিট। তাহলে M2-র ক্ষেত্রে এখানে দেখেন M1 প্লাস সেভিং ডিপোজিট প্লাস টাইম ডিপোজিট, কিন্তু এখানে আমার মিউচুয়াল ফান্ডের কোনো ডিপোজিট নাই, সেজন্য আমি এটাকে এখানে আর যোগ করিনি। এটা কিন্তু আমার মনে রাখতে হবে, যদি এখানে মিউচুয়াল ফান্ডের কোনো কথা বলতো সেটাও কিন্তু M2-তে আমি ইনক্লুড করতাম। ওকে, M1 এর এই ক্যালকুলেশন গুলি M1 এর অ্যামাউন্টের সাথে সেভিং ডিপোজিট, টাইম ডিপোজিট যোগ করে করে আমি 2020 সালে বের করেছি, 21 সালে বের করেছি, 22 সালে বের করেছি। তার মানে M1 এবং M2 3 ইয়ারের M1 এবং M2 বের করার কাজ কমপ্লিট। এবার আসি গ্রোথ রেট বের করার যে ম্যাথটা, যে এবার আমাকে বলা হয়েছে, কোয়েশ্চেনে বলা হয়েছে যে why why are the growth rate on of M1 and M2 different, explain your evaluation। M1 এবং M2-র গ্রোথ রেটটা আলাদা কেন? ডেফিনেটলি আলাদা হবে, কারণ আমি যদি M1 এর গ্রোথ রেটের কথা বলি, যে M1 এর ক্ষেত্রে গ্রোথ রেট আসছে, ধরেন M1 এর গ্রোথ রেট 2021-এ আসছে, এই ফর্মুলা বসালে এটা 2021-এর গ্রোথ রেটটা বের করার জন্য 2021 সালের M1 এর অ্যামাউন্ট আমি এখানে বসিয়েছি। এই যে M1 এর অ্যামাউন্টটা বসিয়েছি 5168, 5168 মাইনাস প্রিভিয়াস ইয়ারের ভ্যালু মানে এইটার ঠিক আগের বছরের ভ্যালু, অর্থাৎ 2020-এর M1 এর ভ্যালু। 2020-এর M1 এর ভ্যালু হচ্ছে 5146। দেখেন আমি মাইনাস করেছি প্রিভিয়াস ইয়ার ভ্যালু না 5146, প্রিভিয়াস ইয়ারের ভ্যালু দিয়ে ভাগ করবো 5146 দিয়ে, ইন্টু 100 করলে আমার রেজাল্ট আসে 0.4275। এটা হচ্ছে 2021-এর গ্রোথ রেট। 2022-এর গ্রোথটা সেম, 2022-এর জন্য কারেন্ট ইয়ার ভ্যালু হবে 2022-এর M1টা, আর প্রিভিয়াস ইয়ার হবে 2021-এরটা। দেখেন 2022-এর কারেন্ট ইয়ার বসিয়েছি এবং এখান থেকে মাইনাস করেছি এর আগের বছর, ইমিডিয়েট আগের বছর 2021-এর M1 এর ভ্যালুটা। ক্যালকুলেশন করলে রেজাল্ট রেট আসবে। যেহেতু আমরা M1 বলেন বা M2 বলেন বা যেটাই বলেন না কেন, যদি আমি ধরেন আপনার এই জায়গাটাতে যদি 2021-এর যদি আমি M2টা বের করি, তাহলে আমি ধরেন শর্ট করে যদি চিন্তা করি, আমি বের করতে পারবো যে
M2টা বের করতে চাচ্ছি আমি। সে 2021-এর ধরেন আমি M2টা আমি গ্রোথ রেটটা বের করবো গ্রোথ রেট 2021, 2021 এটা ধরেন M2-র ক্ষেত্রে বের করবো। M2-র ক্ষেত্রে বের করবো। তাহলে ফর্মুলা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে যদি যাই, 2021-এর M2টা হচ্ছে 15,930। তাহলে আমি এখানে লিখবো কারেন্ট ইয়ারের যেটা 15,930 মাইনাস করব প্রিভিয়াস ইয়ারের যেটা, প্রিভিয়াস ইয়ারের মানে হচ্ছে এটা 15,138। 15,138 আর এটাকে আমি ভাগ করব প্রিভিয়াস ইয়ারের যেটা 15,138 দিয়ে, এই অ্যামাউন্টটা এখানে আসবে ইন্টু 100। তাহলে খেয়াল করে দেখেন 2021-এ M2টা আমি করেছি যেই ফর্মুলা দিয়ে, যেই ম্যাথমেটিক্স, যে স্ট্যাটিস্টিক ডেটা দিয়ে। 2022টা আমি সেটা দিয়ে করছি না। সেম একই রকম যখন আমি M1 করছি, M1 2021 আমি যা করছি 2022 যা করছি, একটা থেকে আরেকটা ডেটা কিন্তু একদম ডিফারেন্স। তাহলে ডেটা যেহেতু ডিফারেন্স, সুতরাং আপনার রেজাল্টটা তো ডিফারেন্ট আসবেই। সেজন্য প্রথম প্রশ্নে বলা, কোয়েশ্চেনে বলা যে M1 এবং টু রেজাল্টটা ডিফার হয় কেন বা ডিফার হয় কিনা। ডেফিনেটলি ডিফার হয়, বিকজ আমরা প্রত্যেক ইয়ারের গ্রোথ রেট বের করতে গিয়ে প্রত্যেক ইয়ারের নতুন ডেটা দিয়ে বা ইয়ার টু ইয়াইজ ডেটা দিয়ে আমরা গ্রোথ রেটটা ক্যালকুলেশন করি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে ইয়ারের আগের ইয়ারটার কোনো মান দেওয়া থাকে না সেই ইয়ারের গ্রোথ রেট বের করা যাবে না। যেমন 2020, এই 2020-এর আগের কোনো ইয়ার নাই, তাহলে প্রিভিয়াস ইয়ারের ভ্যালুটা আমি এখানে মিসিং। সো 2020-এর কিন্তু গ্রোথ রেট বের করা যাবে না। 21টা বের করা যাবে, 22টা বের করা যাবে। সেম এটা M1 এর ক্ষেত্রেও, M2-র ক্ষেত্রে। সলিউশনে আমরা এখানে শুধুমাত্র M1 দুইটা পার্ট, অর্থাৎ 2021 2022-এরটা দেখিয়েছি, আর আমি তো এক্সাম্পল দেখিয়েছি 2021-এর M2টা। তার মানে সব মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, M1 এবং M2 সেটা যে ইয়ারেরই হোক গ্রোথ রেটটা কখনো সেম হবে না। তখনই সেম হবে যদি ডেটাটা সেম হয়, প্রিভিয়াস ইয়ারের ভ্যালু এবং এবং কারেন্ট ইয়ার ভ্যালু যদি সেম হয়, তখন হয়তো গ্রোথ রেটটা সেম হতে পারে। এটা হচ্ছে 98 নম্বর ব্যাংকের সলিউশন, কোয়েশ্চেনের সলিউশন। এবার আমরা যাব হচ্ছে 97th ম্যাথ সলিউশন, যেটা 97th ম্যাথে দুইটা কোয়েশ্চেন আসছে MFS এর, মানে মানি রিলেটেড। একটা হচ্ছে প্রথম, এই কোয়েশ্চেনটা 1 থেকে 6 পর্যন্ত। কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে যে এখানে যে ইনগ্রিডিয়েন্ট গুলি বা ইন্ডিকেটর গুলি দিয়েছে, এগুলি কোনটা কি হিসেবে কাজ করছে, কোনটা M1 কোনটা M2 আর কোনটা M1 বা M2 কোনটার মধ্যে পড়ে না, সেইটার জাস্টিফিকেশন দিতে বলেছে। জাস্ট অ্যান্সার বলেছে ইস ওয়ান কাইন্ডস অফ সিঙ্গেল অ্যান্সার। আমরা একটু আলোচনা করি। প্রথমে লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাংক 50,000 টাকা। আপনার কোন একটা কাস্টমার আপনার কাছ থেকে লিমিট নিয়েছে 50,000 টাকা, কিন্তু সে আসলে লিমিট এক্সিকিউট করেছে কিনা এটার কোনো ট্রেন্ড বা ইনফরমেশন আপনার কাছে নাই। ইট মিনস আপনি তাকে একটা লিমিট দিয়েছেন, সে যদি এটা এনজয় না করে তাহলে ওই লিমিটের আসলে M1 বা M2-র উপর এটার কোনো প্রভাব পড়ে না। এটাকে কোনো ক্যাটাগরিতেই ফেলা যাবে না। এটা কোনো ধরনের লোন, ঋণ বা ফিজিক্যাল কোনো কারেন্সি সেটার মধ্যে ইনভলভ নাই। দ্যাটস ওয়াই লাইন্স অফ ক্রেডিট উইথ ইউর ব্যাংক 50,000 টাকা, এটা আমরা লিখবো M1 বা M2 কোনো ক্যাটাগরিতে এটা পড়বে না, এটা আদার মানে M1 M2-র ক্যাটাগরিতে পড়বে না। দুই, মানি ইন ইউর পকেট, আপনার পকেটে যে টাকাটা আছে এটা আসলে কারেন্সি সার্কুলেশনের পার্ট। আমরা যেটা পড়ে আসছি যে গভর্নমেন্টের কয়েন এবং নোটস এবং সেন্ট্রাল ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের কয়েন্স এবং নোটস, সেইটার একটা পার্ট হবে আপনার পকেটে যে টাকাটা আছে সেটা। সুতরাং এটাকে আমরা M1 ক্যাটাগরিতে ফেলবো। 3 নম্বর, মানি ইন ইউর চেকিং অ্যাকাউন্ট, আপনার চেকিং অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে। চেকিং অ্যাকাউন্ট মিনস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, মানে আপনার যে চেকিং অ্যাকাউন্ট মানে যে কোনো সময় যে অ্যাকাউন্ট থেকে টাকা জমা ওঠার কাজ করা যায়, সেই অ্যাকাউন্টটাকে বলা হয় চেকিং অ্যাকাউন্ট। চেকেবল ডিপোজিটস লাইক দ্যাট, চেকেবল ডিপোজিটও অনেকখানি এরকম। তাহলে চেকিং অ্যাকাউন্ট হচ্ছে 20,000, এটা অ্যামাউন্ট হবে। এন এফডিআর, এফডিআর সাধারণত আমরা লং টার্মের জন্য ইস্যু করি, শর্ট টার্মের জন্য ইস্যু করি না। ধরেন এফডিআর এর ক্ষেত্রে একটা সবসময় একটা টেনর থাকে, 1 মাস বলেন, 3 মাস বলেন, 6 মাস বলেন, 1 বছর বলেন, যাই বলেন না কেন একটা টেনর থাকে। তার মানে এফডিআর করার সময় দেখেন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট বা একটা কারেন্ট অ্যাকাউন্টে আমি একটা ফান্ড রেখেছি, 1 মাস পরে তুলেছি, এটা কিন্তু M1-এ যাবে, 1 মাস পরে তুলেছে। বাট আমি একটা এফডিআর করেছি 1 মাসের টেনর দিয়ে, এইটা কিন্তু M2-তে যাবে। বিকজ এফডিআর ইস্যু করার সময় আপনি কন্ডিশন দিয়েছে আমি এটা 1 মাস পরে ভাঙাবো। সো এটা একটা টার্ম বেসিস হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা M2। বাট আপনি কারেন্ট অ্যাকাউন্টে ফান্ড রেখেছেন, বাট এটা 1 মাসে আপনি তুলেন না, বাট জমা দেওয়ার সময় আপনি কমিটমেন্ট করেছেন বা ব্যাংকে বলেছেন আমি জমা দিচ্ছি,
আমি যে কোনো সময় এটা নিতে পারি, দ্যাটস ওয়াই সেটা M1 এ যাবে। ভ্যালু অফ ট্রাভেলার্স চেক ইন ইউ হ্যাভ, আপনার কাছে যে ট্রাভেলার্স চেক আছে সেটার ভ্যালু, এটা M1 এর পার্ট। ভ্যালু অফ ট্রাভেলার্স চেক ইন ইউ হ্যাভ, এই সঞ্চয়পত্র, একটা সঞ্চয়পত্র কিনেছেন, সঞ্চয়পত্রের ক্ষেত্রেও সাধারণত একটা টেনর থাকে, এবং এটা ছোট হোক বড় হোক একটা টেনর থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ গোয়িং টু বি M2। এই হচ্ছে মোটামুটি অ্যান্সার শেষ, এই কোয়েশ্চেনের অ্যান্সার শেষ। 97-তে আপনাদের আরেকটা ম্যাথ আসছে, ইটস শুড বি কমপ্লিকেটেড। এটা এটা সিমস টু মি একটু কমপ্লিকেটেড। অন্য সব জায়গায় যেমন M1 M2 বের করার কথা বলা থাকে, এখানে M1 এবং M2 বের করার কথা বলা হয়নি। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম ডিপোজিট হোয়েন ন্যারো মানি, মানে টাইম ডিপোজিটটা ক্যালকুলেট করতে বলেছে। মানে M1 এর ভিতরের একটা ইন্ডিকেটর বা একটা পার্টকে ক্যালকুলেট করতে বলেছে, M1 কে করতে বলে না, বিকজ এখানে বলে দিয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম ডিপোজিট হোয়েন ন্যারো মানি অফ অ্যারাউন্ড টাকা বিডিটি 450 crore। M1 এর মান বলে দিয়েছে 450 crore, এটা বলে দিয়েছে M1 এর মান হচ্ছে 450 crore। ইজ, আবার এমন এর এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, M1 450 crore ইজ 30% অফ ব্রড মানি। তার মানে M1 যে 450 crore, এইটা আসলে M2-র 30%। খেয়াল করবেন কথাটা, M2-র 30% হচ্ছে 450 crore। তাহলে M2-র 30%, M1 যদি M2টা, M2টা হচ্ছে, M2-র 30% অ্যামাউন্ট হচ্ছে M1, এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে 450 crore। তাহলে M2টা আমি এখান থেকে কিভাবে বের করতে পারি? যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি, নর্মাল আমার মতো করে যদি ক্যালকুলেশন করি, যে 30%, 30% ধরি, বা 30%, 30 টাকা হচ্ছে M1, যখন M2 হচ্ছে 100 টাকা। কারণ M1 এ, M2 এর 30% হচ্ছে M1। তাহলে 1 টাকা যদি হয়, তাহলে এটা নিচে চলে যাবে 330, আর উপরে 100 থাকবে। আর 450 কোটি বলছে, 450 কোটিটা আমি বাদ দিলাম, 450 যদি M1 হয়, তাহলে M2 হবে এটা 450, জাস্ট উপরে গুণ হয়ে যাবে, ইন্টু 450। 15, তার মানে M2টা হচ্ছে আসলে 1500। তাহলে M2টার মান এখানে, এই যে ব্রড মানি M1 ভাগ 30% দিয়ে ক্যালকুলেশন করেছে, আপনি চাইলে এভাবেও যদি ক্যালকুলেশন করে দেন, এটা আপনি আগের ঐকিক নিয়ম আপনি জানেন বা আপনি করতে পেরেছেন, আপনি করে দিলে কোনো সমস্যা নাই। তার মানে M2 এর ভ্যালুটা হবে 1500%। যদিও এই ম্যাথে অন্যভাবে করা হয়েছে, মানে এটা ফর্মেটিভ ওয়েতে করা হয়েছে, আপনি চাইলে এইভাবে করলে হবে 1500 ক্রোম। M2টা আমার বের হয়েছে, কোনো সমস্যা নেই, M2টা শেষ। এবার আমাকে বের করতে বলছে যে ডিমান্ড ডিপোজিটের ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়েছে, যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ দ্য কারেন্সি আউটসাইড ব্যাংক ইফ ডিমান্ড ডিপোজিট ইজ অলমোস্ট 60% অফ M1। ডিমান্ড ডিপোজিটটা হচ্ছে M1 এর 60%। তাহলে M1 এর 60% এই কথাটার মানে আবার কি? ডিমান্ড ডিপোজিট হচ্ছে M1 আমি জানি 450 ক্রোর, এইটার 60% ইন্টু 60 ইন্টু, পার্সেন্টের জায়গায় আমরা সবসময় 1/100 লিখি। একটা শূন্য, এই শূন্যটা কেটে দিলাম। এটা হচ্ছে 10। 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 2, এটা হবে 5/90, আর এই 2 দিয়ে 3কে যদি ভাগ করি, তাহলে থাকবে 30। তাহলে 90 আর 3 দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা হচ্ছে 270। তাহলে ডিমান্ড ডিপোজিট হচ্ছে 270। আমি ক্যালকুলেশনটা আপনাকে দেখিয়েছি, ফর্মাল ম্যাথে দেখেন 270 হবে ডিমান্ড ডিপোজিট, আর ব্রড মানিটা হচ্ছে 1500 আসছে আমাদের। এবার আমরা ফর্মাল ম্যাথে যাই। টাইম ডিপোজিট এবং কারেন্সি আউটসাইড বের করতে বলেছে। আমরা জানি M2টা হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিট। এখানে আসলে M2-র ক্ষেত্রে আমার মিউচুয়াল ফান্ডের কথাটা বলা ছিল, বাট এটা এখানে ম্যাথের মধ্যে দেওয়া নাই, সেজন্য আমি এখানে আনিনি।
ব্রড মানিটা ওই যে 450-এর 30% ক্যালকুলেশন করে 1500 বের করেছি। আবার ডিমান্ড ডিপোজিট অন্য যে অ্যামাউন্ট গুলি যেটা দেওয়া ছিল ঐকিক নিয়ম করে আমি ডিমান্ড ডিপোজিটের মান বের করেছি 1050 crore রেজাল্ট। সেকেন্ড ম্যাথে আমরা এসেছি M1। M1 হচ্ছে ন্যারো মানি। ন্যারো মানিটা সাধারণত ক্যালকুলেশন করা হয় M1 ইজিক্যাল টু কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। এইখানের ক্ষেত্রে ডিমান্ড ডিপোজিট ওই যে 450-এর 60% 270 এখানে নিয়ে আসছে, যোগ বিয়োগ করে কারেন্সি আউটসাইড ব্যাংকে বাম দিকে রেখে রেজাল্টটাকে ডান দিকে রাখলেই রেজাল্টটা কাভার আপ হয়ে যায়। মোটামুটি এইটা হচ্ছে আমার 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ম্যাথ সলিউশন। এবার আমি 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ম্যাথ সলিউশনটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এখানে যে কন্টেন্ট গুলি আছে ম্যাথে বলা আছে এই কন্টেন্ট গুলি সরাসরি দেওয়া ছিল। এই ম্যাথটা আমি প্রচুর জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করেছি, এবং এক জায়গায় কোনো জায়গায় এটা যোগ করেছে, কোনো জায়গায় এটা যোগ করে নাই, কোনো জায়গায় এটা বিয়োগ করেছে, কোনো জায়গায় এটা বিয়োগ করেছে। আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কে কোন নোটস বা গাইডলাইন্স ফলো করেন। দেখেন, যুক্তিটা যদি আমার মাথায় থাকে, আমাকে ম্যাথ যেদিকে যেতে বলবে আমি সেই রকম করে ক্যালকুলেশন করবো প্লিজ। ও এভাবে করেছে বলে এটাই রুল অফ থাম এরকম কিন্তু চিন্তা করার দরকার নাই। কারেন্সি ইন সার্কুলেশন সরাসরি মান দেওয়া আছে, কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস আমরা ফর্মুলা জানি দেওয়া আছে, ডিমান্ড ডিপোজিট মান দেওয়া আছে, আদার চেকেবল ডিপোজিট M1 এর মান, কিন্তু আদার চেকেবল ডিপোজিট M1 এর মান, টাইম ডিপোজিট দেওয়া আছে, মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের এই যে এই জায়গায় মানি মার্কেট বা বন্ডের ইস্যুটা এখানে নিয়ে আসছে, আমার দেওয়া আছে। ওকে, এবার আমাকে বলা হয়েছে এই ম্যাথে M1 এবং M2 বের করতে। আমি M1 এর মধ্যে বসাচ্ছি কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট। কারেন্সি আউটসাইড ব্যাংকের এখানে মান দেওয়া নেই, কারেন্সি ইন সার্কুলেশন মাইনাস কারেন্সি টিলস অফ ডিএমবিএম। অর্থাৎ আমরা যে সূত্র পড়েছি M1 এর যে একটা সূত্রকে আরো 3 রকম পড়া যায়, সেই ফর্মুলাকে আমরা এখানে ইউটিলাইজ করতে পেরেছি। আমরা বেসিকলি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পেরেছি। এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতে পেরেছি, কারেন্সি ইন সার্কুলেশন মাইনাস কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএম প্লাস ডিমান্ড ডিপোজিট আদার চেকেবল ডিপোজিট। ট্রেভেলার্স চেকটা ছিল না, কারেন্ট ডিপোজিট ছিল না, বাট এই ফর্মুলাটাকে আমি এখানে মডিফাই করে অ্যাপ্লাই করেছি। ওকে, তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, কারেন্সি ইন সার্কুলেশন, কারেন্সি টিলস অফ ডিএমবিএস প্লাস ডিমান্ড ডিপোজিট দেওয়া আছে, আদার চেকেবল ফান্ডের অ্যামাউন্টটা দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে জাস্ট অ্যামাউন্ট গুলি যোগ করেছি। এটা থেকে কারেন্সি টিলস বাদ দিয়েছি, অনেক জায়গায় এইটুকু বাদ দেয় নাই, এই কারেন্সি টিলস অফ ডিএমবিএস এই অ্যামাউন্টটা বাদ দেয় নাই, ম্যাথ করে দিয়েছে। প্লাস এটা, তারপরে আদার চেকেবল ডিপোজিট, কেউ কেউ আদার চেকেবল ডিপোজিটকে M2 হিসেবে ট্রিট করেছে। আদার চেকেবল ডিপোজিট M2 তো কখনোই হবে না। আদার চেকেবল ডিপোজিট মিনস হচ্ছে ইভেন যে মানে গাইড গুলি মার্কেটে আছে সেগুলি তো কিন্তু এক একজন এক এক রকম করেছে, মানে আপনারা পারপ্লেক্স হয়ে যাচ্ছেন আসলে সলিউশন কোন দিকে। আদার চেকেবল ডিপোজিট, চেকেবল ডিপোজিট মানে চেকেবল কথাটার মানে হচ্ছে যে কোনো সময় চেক দিয়ে আমি যে ডিপোজিটটা তুলতে পারি। সো ইটস ডেফিনেটলি গোয়িং ইন M1। 6.20 M1 এ যাবে, M1 এ যাক পর এটা যোগ করলে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট M1 এর ক্ষেত্রে। আর M2 এর ক্ষেত্রে M1 প্লাস টাইম ডিপোজিট মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ডিপোজিট সিস্টেম এখানে আছে, এখানে সেভিংস অ্যামাউন্টের কোনো কথা বলা নাই। তাহলে এই যে তিনটা অ্যামাউন্ট আছে সেই তিনটা অ্যামাউন্টকে আমি বসিয়ে যোগ করলে রেজাল্টটা বের হয়ে গেল। দ্যাটস অল অ্যাবাউট আপনাদের MFS এর টোটাল সলিউশন। মানে আপনার যতটুকু সলিউশন জানা দরকার, ব্রড কোয়েশ্চেন যতটুকু না জানলে নয়, কনসেপ্ট যেভাবে জানা দরকার, দ্যাটস অ্যাবাউট অল কনসেপ্ট অফ MFS রিগার্ডিং মানি, অথবা যেটাকে আমরা একদম সুন্দর করে বললে M1 M2 ক্যালকুলেশনের টোটাল সলিউশন হচ্ছে এভাবে। আশা করছি সলিউশনটা আপনার হেল্প করবে। কারো যদি PDF কপি দরকার হয় আমাকে একটু জানাবেন, আই উইল প্রোভাইড ইট। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।